নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা মতো 1 আগস্ট থেকে 15 আগস্ট চলছে বিশেষ স্বাধীনতা সংগ্রামী পর্ব। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্পটি সহজে পাওয়ার জন্য। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম বাসন্তী দেবী। বাসন্তী দেবী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন উজ্জ্বল অগ্নিকন্যা। তিনি ছিলেন ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম স্বাধীনতা সংগ্রামী নারী। বাসন্তী দেবী মন ও মানসিকতায় পৌরাণিক সতী নারীদের চারিত্রিক মহত্বটি যেমন অনুকরণীয় মনে করতেন, তেমনি গার্গী মৈত্রেয়ীদের মতো চারিত্রিক দৃঢ়তায় বুদ্ধি দিয়ে আপন যুক্তি তুলে ধরার ক্ষমতাও রাখতেন। এই দুইয়ের মেলবন্ধনে তিনি অনন্যা। তিনি একাধারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পত্নী ও স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সংগ্রামী। সংগ্রামের জন্য কারাবরণ করেছেন। অন্দর ছেড়ে, অবগুণ্ঠন ছেড়ে, উপনিষদের বিদুষীদের মতো পুরুষের সমকক্ষ হয়ে, সহকর্মী হয়ে দেশমুক্তির সাধনা করে গেছেন। বাসন্তী দেবী 23শে মার্চ 1880 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বরদানাথ হালদার ও মাতার নাম হরিসুন্দরী দেবী। তার পিতা ছিলেন আসামের বিজনী ও অভয়াপুরী এস্টেটের দেওয়ান। 10 বছর বয়সে দার্জিলিংয়ের লরেটো কনভেন্টে শিক্ষার জন্য ভর্তি হন। 1896 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। 1894 থেকে 1901 সালের মধ্যে দুজনের 3টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। দেশবন্ধু ও তার 3 সন্তান, তার মধ্যে 2 কন্যা অপর্ণা ও কল্যাণী ও একমাত্র পুত্র চিররঞ্জন। তার স্বামীর অনুসরণে বাসন্তী দেবী আইন অমান্য আন্দোলন এবং খিলাফত আন্দোলনের মতো বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং 1920 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনেও অংশগ্রহণ করেছিলেন। পরের বছর তিনি সিআর দাসের বোন উর্মিলা দেবী এবং সুনিতা দেবীর সাথে যোগ দেন। নারী কর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন। 1920-21 সালে তিনি জলপাইগুড়ি থেকে তিলক স্বরাজ ফান্ডের জন্য স্বর্ণের অলংকার এবং 2000টি স্বর্ণ মুদ্রা সংগ্রহে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। 1921 সালে অসহযোগ আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের ধর্মঘট এবং বিদেশি পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানান। কলকাতায় 5 জন স্বেচ্ছাসেবকের ছোট দলকে কলকাতার রাস্তায় খাদি, হাতে কাটা কাপড় বিক্রি করার জন্য নিযুক্ত করা হয়েছিল। সিআর দাস, যিনি স্থানীয় আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন, তার স্ত্রী বাসন্তী দেবীকে এমন একটি দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুভাষচন্দ্র বসুর সতর্কতা সত্ত্বেও দেবী রাস্তায় নেমেছিলেন যে এটি তাকে গ্রেপ্তার করতে ব্রিটিশদের উস্কে দেবে। যদিও তাকে মধ্যরাতে মুক্তি দেওয়া হয়েছিল, তার গ্রেপ্তার ব্যাপক আন্দোলনের প্রেরণাও জুগিয়েছিল। কলকাতার 2টি কারাগার বিপ্লবী স্বেচ্ছাসেবকদের দ্বারা পূর্ণ ছিল এবং আরও সন্দেহভাজনদের আটক করার জন্য দ্রুত আটক শিবির তৈরি করা হয়েছিল। 1921 সালের 10ই ডিসেম্বর পুলিশ সিআর দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করেন। দাসের গ্রেপ্তারের পর বাসন্তী দেবী তার সাপ্তাহিক প্রকাশনা বাংলার কথা এর দায়িত্ব নেন। তিনি 1921-22 সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভাপতিও ছিলেন। 1922 সালের এপ্রিলে চট্টগ্রাম সম্মেলনে তার বক্তৃতার মাধ্যমে সবাইকে আন্দোলনে উৎসাহিত করেছিলেন। ভারতের চারপাশে ভ্রমণ, তিনি উপনিবেশিকতার বিরোধিতা করার জন্য শিল্পের সাংস্কৃতিক বিকাশকে সমর্থন করেছিলেন। সিআর দাস যেহেতু সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন, বাসন্তী দেবীর প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা। তার স্বামীর মতো বাসন্তী দেবীও ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী কর্মীদের প্রতিও সহানুভূতিশীল ছিলেন।
1928 সালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় তার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জে আহত হওয়ার কয়েকদিনের পর মারা যান। এরপর বাসন্তী দেবী লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভারতীয় যুবকদের উদ্বুদ্ধ করেন। 1947 সালে ভারতের স্বাধীনতার পর বাসন্তী দেবী সামাজিক কাজ চালিয়ে যান। 1973 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত হন। বাসন্তী দেবী 7ই মে 1974-এ মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের গল্প, বাসন্তী দেবীর আত্মত্যাগ, তার জীবনী। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প সহজে পাওয়ার জন্য। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।